আমার নাম রিয়াজ। আমি একজন হতদরিদ্র কৃষকের ছেলে। আমার বাবা ছোটবেলা থেকেই কৃষি কাজ করে আমাকে মানুষ করেছেন। আমাকে খুব একটা পড়ালেখা শেখাতে পারেননি, কারণ ছোটবেলা থেকেই বাবার সাথে আমাকে সংসারের হাল ধরতে হয়েছে এবং সেই সাথে তার সাথে মাঠে কাজ করতে হয়েছে। আমরা খুবই হতদরিদ্র ছিলাম। দেখা যেত কি যে একবেলা খেতে পেতাম তো দুই বেলা খেতে পেতাম না, এরকম অবস্থা আমাদের ছোটবেলায় ছিল যখন আমি ছোট ছিলাম, এবং বড় বয়সেও এরকম অবস্থা ছিল। আমাদের জমি জমা খুব একটা ছিল না, দাদার পৈতৃক সম্পত্তিও অল্প একটু ছিল, যেটুকুর উপর আমরা বসবাস করতাম। আর বাবা অন্যের জমি বর্গা চাষ করে খেতেন। একটু বড় হওয়ার পরে আমাকেও সেই কাজে লেগে যেতে হয়। কিন্তু একদিন যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে এবং সেই ঘটনা আমার জীবনের পুরো প্লটই বদলে দিবে, সেটা আমি কখনো কল্পনা করিনি। জিনপরিদের যে এত ক্ষমতা থাকে এবং তারা যে কারো ভাগ্য বদলে দিতে পারে, সেটা আমি সেদিনকের পর থেকে বিশ্বাস করা শুরু করেছি। কারণ হচ্ছে এর আগে আমি জিনপরিতে বিশ্বাস করতাম না। জিনপরিরা যে এত অলৌকিক ক্ষমতার মালিক এবং তারা যে এত কিছু করতে পারে, সেটা ওই দিনকার ঘটনার আগে আমি বিশ্বাস করতাম না। ওই দিনকার ঘটনাটা আমার জীবন একদম পাল্টে দিয়েছে এবং আমাকে বেশ ধনী বানিয়ে দিয়েছে। আমি আমার জীবনের ঘটনাটা একদম শুরু থেকে বলছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার বাবার খুব একটা জমি জমা ছিল না। যতটুকু জমি ছিল তার উপর আমরা ছোট্ট একটু কুড়ে ঘর তুলে থাকতাম। ছোটবেলা থেকে একবেলা দুবেলা না খেয়ে বড় হয়েছি। অভাব কি জিনিস সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। অনেক বড়লোকের ছেলে পেলে এটা না হলে খাবো না, ওটা না হলে খাবো না, আর এদিকে আমাদের খাবারই পেতাম না। আমরা তিনবেলা যে পেট ভরে খাবো সেই জিনিসটাই পেতাম না। ক্ষুধার জ্বালায় অনেক কেঁদেছি। মা পাশের মোড়ল বাড়িতে কাজ করত আর বাবা খেতে কাজ করত। দেখা যেত কি যে মাঝে মধ্যেই ছোটবেলায় আমি যে কোনো একজনের সাথে যেতাম, বিশেষ করে মার সাথে যেতাম, কারণ মোড়ল বাড়ি গেলে খাবারের ব্যবস্থা হবে। সেখানে গেলে শিশু দেখে না খাইয়ে তো অবশ্য রাখবে না, সেজন্য ছোটবেলায় আমার বেশিরভাগ সময়ই মোড়ল বাড়িতে কেটেছে। এরপরে যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম, তখন বাবার সাথে যাওয়া শুরু করলাম, কারণ বাবার সাথে গেলে একটু কাজ করে তাকে তো সাহায্য করা যাবে। আমার বয়স তখন 7-8 বছর হবে। তখন আমি বাবার সাথে যাওয়া শুরু করলাম। আমার স্পষ্ট মনে আছে বাবার সাথে গিয়ে প্রতিদিন কাজ করতাম এবং ওই সময় থেকে আমার কাজের হাতেখড়ি শুরু হয়। ছোটবেলা থেকেই পড়াশোনার হাতেখড়ি একদমই হয়নি, কারণ হচ্ছে যে ঘরে খাবারই জোটে না সেই ঘরে আবার পড়াশোনার হাতেখড়ি কি। আমি প্রতিদিন বাবার সাথে এরকম করে মাঠে যেতাম এবং মাঠে গিয়ে কাজ করতাম। এরকম করেই আমাদের জীবন মোটামুটিভাবে চলছিল। আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমার বয়স যখন 15 বছর হলো, তখন বাবার একটা অসুখ হলো, যে অসুখের কারণে বাবা এখন আগের মতো চাষ করতে পারতেন না। সে মাঠে গেলেই অসুস্থ হয়ে পড়তেন, যার কারণে বেশিরভাগ কাজই আমার করা লাগতো এবং আমার সবসময় মাঠে পড়ে থাকা লাগতো। যদিও এইসব কাজ আমার অভ্যাস হয়ে গিয়েছিল, আর ছোটবেলা থেকে যেহেতু এই কাজ করছি, সেহেতু এগুলো এখন আমার করতে ওরকমভাবে দ্বিধাবোধ হয় না, ওরকমভাবে কষ্ট হয় না। ছোটবেলায় প্রথম দিকে কষ্ট হতো, আর এখন এগুলো শুয়ে গিয়েছে। পড়াশোনার ব্যবস্থা না থাকলেও আমার পড়াশোনার প্রতি ঝোঁক বেশ ভালো ছিল। মোড়ল বাড়িতে যখন থাকতাম তখন মোড়লের ছেলেপেলে পড়তো, তারা দেখা দেখি বেশ খানিকটা শিক্ষা অর্জন করেছিলাম। মানে হচ্ছে আমি রিডিং পড়তে পারি, ইংরেজিও রিডিং পড়তে পারি, কিন্তু ওরকম ভাবে জানি না, যার কারণে পরবর্তীতে আর পড়াশোনায় এগোইনি। 15 বছর পর থেকে দেখা যেত বেশিরভাগ কাজই আমি করতাম এবং ঘরে খাবার দাবার জোগানোর সব কাজই আমার করতে হতো, যার কারণে আমার ভীষণ কষ্ট লাগতো। কারণ হচ্ছে একা একা এত কাজ তো সম্ভব না। আমি ভাবতাম যে বাবা কিভাবে এগুলো করতো। যদিও বাবা আমাকে সাহায্য করতো, দুই বাপ বেটা মিলে কাজ করতাম। একদিনকার ঘটনা, তখন রাত প্রায় 1টা বাজে। আকাশে কোনো মেঘ নেই, কোনো বৃষ্টি নেই, কোনো কিছু নেই। সেচ দিতে হবে। সারাদিন স্যালো মেশিনে সিরিয়াল পাইনি, রাত্রেবেলা গিয়ে পেয়েছি, যার ফলে রাত্রেবেলা গিয়েই আমাকে পানি দিতে হবে। আমি বাবাকে বললাম, বাবা তুমি যাও, আমি তো সারাদিন কাজ করছি, তুমি যাও। আব্বা বললো কি যে এখন আমি যেতে পারবো না, আমার শরীর খারাপ লাগতেছে। তো বাধ্য হয়ে আমি রাত্রেবেলা গেলাম। রাত্রেবেলা গিয়ে মেশিন স্টার্ট দিলাম। মেশিনের সবকিছু গফুর কাকা আমাকে দিয়ে দিয়েছে। আমি সাথে করে তেল নিয়ে গেলাম এবং সেটুক তেল ঢেলে মেশিন স্টার্ট করলাম। মেশিন অন করার পরে পানি পড়তে শুরু করলো। আমি জমিতে নালা কেটে দিলাম যেদিক দিয়ে পানি প্রবেশ করবে। পানি আস্তে আস্তে জমিতে ভরছিল। এই জমিটুকু হচ্ছে মোড়ল মশাইয়ের জমি। মোড়ল মশাই আমার বাবাকে চাষ করতে দিয়েছে, এখন আমিই চাষ করি। অনেক বছর ধরে এই জমি আমাদের কাছে আছে। মোড়ল মশাই না থাকলে আমরা হয়তো না খেয়েই মারা যেতাম, কারণ হচ্ছে বাবার অধিকাংশ জমি মোড়ল মশাইয়ের। সে তার জমির বর্গা চষে। পানি ভরতে লাগলো আস্তে আস্তে। বেশ খানিকটা রাত হয়ে গিয়েছে। ওই রাত্রে যে আমার জীবন বদলে দিবে সেটা আমি কখনো কল্পনা করিনি। পানিতে আস্তে আস্তে ভরছিল। অনেকখানিক সময় লাগবে, ঘন্টাখানিকের মতো লাগবে। ঘন্টাখানিক পার হওয়ার পরে আমি দেখলাম পানি এখনো ঠিক মতো যায়নি। আমি কোদাল নিয়ে আবার নালা কেটে দিলাম। দেখলাম আরও পানি লাগবে। আমি মেশিনে আরেকটু ডিজেল ভরে ওইখানকার খাসার উপর বসে পড়লাম। ওইখানে ছোট একটা ঘর আছে, যে ঘরের ভিতরে মেশিনের মালিক শুয়ে থাকে। আজকে গফুর চাচা নেই, কারণ হচ্ছে আজকে সারা রাত মেশিন চলবে। আমার পরেও আরেকজন আছে, যার কারণে আজকে গফুর চাচা মেশিন ওনার হাতে দিয়ে চলে গেছে।
এরকম করে পানি দিতে লাগলাম। তখন রাত প্রায় 2:30 হবে। পানি দেওয়া শেষ হলো। আমি মেশিনটা বন্ধ করে তালা দিতে যাচ্ছিলাম, তখন একজন এসে বলল কি যে, আরে আমি তো পানি দিও, তালা দিচ্ছিস কেন? আমি ভুলে গিয়েছিলাম যে আমার পরেও সিরিয়াল আছে। পরে তার হাতে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি তেলের টপটা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তখন রাত 2:30 হবে। হাতে ঘড়ি নেই, আন্দাজ করে বললাম। আর চাঁদ দেখেই বলে দিতে পারি যে এখন কয়টা বাজে। আমাদের গ্রামের ছেলেদের ঘড়ি লাগে না। তখন মধ্যনিশি, চারিদিকে খুবই ঘন অন্ধকার। চাঁদের আলো খুব একটা দিচ্ছে না, কারণ হচ্ছে চাঁদ এখন শেষ পর্যায়ে। আমি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে লাগলাম। হঠাৎ রাস্তার মধ্যে দেখলাম কিছু একটা পড়ে আছে। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ লোক রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে পড়ে আছে। আমার ধারণা হলো বৃদ্ধ লোকটি হয়তো কোথাও যাচ্ছিল, অনেক দূরে রাস্তা পাড়ি দিচ্ছিল। এখানে এসে সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। আমি বাড়ি থেকে আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, শুকনো খাবার এবং মুড়ি। সেই খাবারগুলো আমার থলের মধ্যেই ছিল। কাজের ফাঁকে সেগুলো খেতে মনে নেই। বৃদ্ধ লোকটিকে ধরে আমি উঠে বসালাম। বৃদ্ধ লোকটিকে দেখে মনে হচ্ছে সে বেশ ক্লান্ত। আমি সাথে সাথে বললাম, ও দাদা, তুমি কোথা থেকে আসছো? এত অনেক রাত হয়ে গেছে, কোথায় যাবা? দাদা কোনো কথা বলতেছিল না। তার মুখে ঘন সাদা দাড়ি এবং দেখে মনে হচ্ছে অনেক বয়স, 80-90 বছর বয়স হবে এরকম বয়স মনে হচ্ছে। আমি তাকে বললাম, আপনাকে দেখে তো বেশ ক্লান্ত লাগতেছে। আমি আমার জগে থাকা পানিটুকু তাকে দিলাম। জগের পানিটুকু সে খেয়ে ফেললো। পানির জন্যই হাঁসফাঁস করছিল। তার বেশ বয়স হয়ে গিয়েছে। এরপরে তাকে আমি আমার মুড়ি এবং গুড়টুকু খেতে দিলাম। সে সেগুলো হাঁসফাঁস করে খেয়ে ফেললো। খেয়ে একটু শান্ত হলো। তারপর উঠে দাঁড়ালো, আমার হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। আমি বললাম, দাদা তোমার তো বয়স হয়েছে, তুমি কোথায় যাবা? এটা দিনের বেলা যেতে পারো না, তো রাত্রেবেলা যাচ্ছ? তখন দাদা আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। তখন দাদা বলল, বয়স আর কতটুক হয়েছে? 1200 বছর বয়স কি খুব বেশি নাকি? আমার পূর্বপুরুষরা 2000 বছর বেঁচে গেছে। আমি দাদার কথা শুনে একটু হাসলাম। মনে মনে ভাবলাম দাদা হয়তো আমার সাথে ফাইজলামি করতেছে। আমি বললাম, হ্যাঁ বুঝছি, চলো এবার আর কোথায় যাওয়া লাগবে না, আমাদের বাড়িতে চলো, সকাল হইলে তারপরে যাইও। দাদা বলল, না আমাকে এখনই যেতে হবে। আমি বললাম, এত কথা বললো না তো, চলো আমাদের বাড়িতে চলো, আজকে রাতে থাকবা, সকালবেলা উঠে যাবা গা। দাদাকে আমি জোর করে বাড়িতে নিয়ে গেলাম। তাকে দেখে ভীষণ ক্লান্ত মনে হচ্ছিল। তার ঘুম প্রয়োজন। দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে হেঁটে এসেছে, গাড়ি ঘোড়া পাইনি হয়তো, তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে। আমি তাকে বাড়িতে নিয়ে গেলাম। আমি যে ঘরটায় থাকি সেই ঘরটায় তাকে থাকতে দিলাম। আর আমি বাইরে একটা পাটি বিছিয়ে শুয়ে পড়লাম। যদিও বাইরে একটু মশার কামড় ছিল, কিন্তু কিছু করার নেই। দাদাকে আশ্রয় যেহেতু দিয়েছি, সেহেতু তাকে ঘরের ভেতরেই রাখতে হবে। পরদিন সকালবেলা উঠে দেখলাম বিছানার পর দাদা নাই। দাদা কই গেল বুঝলাম না। আমি মাকে জিজ্ঞেস করলাম, ঘর থেকে কারো বের হইতে দেখছো? মা বলল, কই না তো, আমি তো সেই ফজরের আজান দিলে উঠছি, কারো তো বের হইতে দেখি নাই। কেউই দেখে নাই যে ঘর থেকে কেউ একজন বের হয়েছে। আর ঘর যেরকম আটকানো ছিল সেরকমই আটকানো রয়েছে। আমি বুঝতে পারলাম না লোকটা কোথায় গেল। আমার মনে হয় কোনো কিছু না বলে চলে গেছে, কারণ হচ্ছে সে কাউকে বলতে চায় না। যাই হোক, গেছে ভালো হয়েছে। এর বেশ কয়েকদিন পরের ঘটনা। ওরকম রাত্রেবেলা শেষ দিয়ে ফিরছিলাম। হঠাৎ রাস্তার মধ্যে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমাকে দেখে ইশারা করলো দাঁড়ানোর জন্য। আমি সেখানে দাঁড়ালাম। আমি মনে মনে ভাবলাম, এত রাত্রেবেলা মেয়ে কি করছে? ওদিনকে আবার এত রাত হয়নি, ওদিনকে প্রায় 11টার মতো বাজবে হয়তো। আমি এখানে আসছিলাম 8টার মতো। আনুমানিক আন্দাজ করে বললাম। মেয়েটা আমাকে বলল, আপনি কেমন আছেন? আমি সাথে সাথে চমকে গেলাম। একটা মেয়ে কেন আমাকে জিজ্ঞেস করবে যে আমি কেমন আছি? সে আমাকে জিজ্ঞেস করতে পারে যে অমুক গ্রামের রাস্তা কোনটা, তমক গ্রামের রাস্তা কোনটা, তমকের বাড়ি কোনটা। সে আমাকে কেমন আছে জিজ্ঞেস করবে কেন? আর এত সুন্দর মেয়ে তো এর আগে আমি কখনো দেখিনি। আমি বললাম, আপনি কে, আর আপনি আমাকে কেমন আছেন জিজ্ঞেস করতেছেন কেন? আপনি কি কোথাও যাবেন? চলেন আপনাকে দিয়ে আসি। আপনি কার বাড়িতে যাবেন? মোড়ল মশার বাড়িতে যাবেন নাকি? আমি এটা এই জন্য বললাম, কারণ হচ্ছে এরকম মেয়েরা সাধারণত মোড়ল মশার বাড়িতেই আসে। এর আগে আমি দেখছিলাম এত সুন্দরী আর এরকম সুন্দর জামা কাপড় পরে। আমি বললাম কি যে, চলেন আপনারা আগায় দিয়ে আসি, মোড়ল বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়। তখন সাথে সাথে মেয়েটা বলে উঠলো, আরে না না, আমি মোড়ল বাড়িতে যাবো না, আমি তোমার কাছে আসছি। আমি বললাম, আমার কাছে কি কাজ এত রাত্রেবেলা? তখন মেয়েটা বলে উঠলো, তুমি বেশ ভালো, সেজন্য তোমার সাথে দেখা করতে আসছি। আমি বললাম, আমি বেশ ভালো আপনি কিভাবে বুঝলেন? মেয়েটা বললো কি যে, আমি জানি। আমি বললাম কি যে, এখন দয়া করে ফাইজলামি করবেন না, অনেক কাজ করছি, অনেক ক্লান্ত, বাসায় গিয়ে খাইয়ে দেয়া ঘুমাবো। তখন মেয়েটা বললো, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, কালকে দেখা হবে। আমি বুঝতে পারলাম না কালকে আবার দেখা হবে কেন। এরকম করে আমি ভীষণ কৌতূহল নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আমি মনে মনে ভাবলাম, একটা মেয়ে কেন আমাকে এরকম ভাবে ডাকবে, আর সে কেন আমার রাস্তায় এসে আমাকে বলবে কেমন আছো? অদ্ভুত। আমি সারা রাত ভাবতে লাগলাম বিষয়টা কি হচ্ছে। এরকম করে 2 দিন পরে বিষয়টা ভুলে গেলাম। সাধারণত জমিতে সেচ দেওয়া লাগলো না, কারণ হচ্ছে পরদিন হুড়হুড় করে বৃষ্টি শুরু হলো। যে কয়টা জমি ছিল সবগুলো ভালোভাবে ভিজে গেছে। এর 3 দিন পরে
হঠাৎ রাত 1টা বাজে আমি বাইরে বের হলাম। 1টা আনুমানিক হবে। বাইরে বের হলাম বাথরুম করার জন্য। বাইরে বেরিয়ে দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, আমাদের উঠানের আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে বলে উঠলাম, আরে আপনি এখানে কি করছেন এত রাত্রেবেলা? তখন মেয়েটার সাথে সাথে বলে উঠলো, আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আমি বললাম, আপনি আমার সাথে কেন দেখা করতে আসবেন? অদ্ভুত। আর আপনি আমার পেছনে কেন পড়ে আছেন? আমি মোড়ল মশাইকে কালকে বলে দিব যে আপনি আমার পেছন পেছন আসতেছেন। যদি কোনো সমস্যা হয় পরে তো মোড়ল মশাই আমারই দোষ দিবে। মেয়েটা খিলখিল করে হাসতে লাগলো। আমি বললাম, ঠিক আছে, আপনি এখন যান, আপনার সাথে কালকে সকালে দেখা হবে। এত রাত্রে দেখা করলে কে না কে দেখে ফেলে আর কি না কি রটাবে। যান। এটা বলে আমি ঘুম ঘুম চোখে ঘরের ভেতরে চলে গেলাম। বাথরুম আর করা হলো না, আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেবেলা ঘটলো একই ঘটনা। আমি একটা বিপদে পড়েছিলাম। সেটা হলো তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত 7টা-8টা বাজবে। আমি মাঠ থেকে আসতে দেরি হয়ে গেল। মাথায় ছিল ঘাসের বোঝা। কিছু দূর যাবার পরে একটা বাবলা কাটা আমার পায়ে ফুটে গেল। এই কাটা নিয়ে, ঘাসের বোঝা নিয়ে তো আর বাড়ির দিকে যাওয়া যায় না। ভীষণ জ্বালাপড়া করছিল। তখনই সাথে সাথে মেয়েটা আসলো, এসে বলল, কি হলো, আপনি কি কোনো বিপদে পড়েছেন? আমি বললাম, আপনি আবার এসেছেন? তবে একটা জিনিস মানতে হবে, মেয়েটাকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে এবং এত সুন্দর গোছালো মেয়ে দেখে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। কিন্তু আমি তো একজন দরিদ্র এবং গরিব পরিবারের ছেলে। আমি যদি এর প্রেমে পড়ি তাহলে তো মোড়ল মশাই আমাকে দুটুকরো করে ফেলবে। দেখা যাবে কি যে আমাদের খাবার যে জমি আছে সেই জমিটুকু ছিনিয়ে নেবে। সেই ভয়ে আমি আর কিছু বলছিলাম না। মেয়েটা আমাকে সাথে সাথে বলে উঠলো, তোমার কি দেখে মনে হচ্ছে যে আমি মোড়ল মশার বাড়িতে এসেছি? আমি বললাম কি যে হ্যাঁ সেটাই তো, কারণ মোড়ল মশার বাড়িতে এরকম সুন্দরী মেয়েরা আসে, মাঝে মধ্যে থাকে মোড়ল মশার আত্মীয়। মেয়েটা আবার খিলখিল করে হেসে দিল। তখন ও বলে উঠলো, আমি কোনো মানুষ না, আমি হচ্ছি একজন পরী। আমি সাথে সাথে বলে উঠলাম, আপনি কোনো মানুষ নয় মানে? আপনি পরী? অবিশ্বাস্য। পরী কি কোনোদিন হয় নাকি? আমার একটা বিষয় হচ্ছে, আমি পরীতে কখনো বিশ্বাস করতাম না। কারণ হচ্ছে পরী বলতে কিছু হয় নাকি, জিন পরী বলতে কিছুই নাই। এই বিষয়গুলো আমি ছোটবেলা থেকেই অবিশ্বাস করে এসেছি। আর আমার মধ্যে ভয় বলতে কোনো জিনিসই নেই। কারণ হচ্ছে রাত বেরাতে আমি মাঠে ঘাটে চলা মানুষ, ভয় আমি পাবো কেন? ভয় আবার একটা পাওয়ার জিনিস হলো নাকি? মেয়েটা আমাকে বললো, কি ভয় পেলেন নাকি? আমি সাথে সাথে বলে উঠলাম, ভয় আবার পাওয়ার জিনিস হলো নাকি? ভয় পেয়ে কি আছে? আমি সারা জীবন মাঠে ঘাটে বেড়াইছি, আর এখন ভয় পাবো কেন? আমি ঘাসের বোঝাটা মাথায় নিয়ে ওরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু কাঁটাটা বেশ গভীরে ঢুকেছে। এটা নিশ্চয়ই অনেকখানি জ্বালা দিবে। ভীষণ ব্যথা করছিল। ব্যথার মধ্যেও আমি আহ করতে করতে আগাচ্ছিলাম। মেয়েটা আমাকে বললো, দেখি পাটা। আমি সাথে সাথে বলে উঠলাম, আপনি আমার পা দেখতে যাবেন কেন? আপনি আমার সাথে মজা করছেন তাই না? আপনি দয়া করে এখান থেকে যান। আপনাকে আমি কয়বার বলবো, মোড়ল সাহেব যদি দেখতে পারে যে আপনার সাথে আমি মিশেছি, তাহলে আমার জমি জমা সব কেড়ে নিয়ে যাবে, আর আমাদের না খেয়ে থাকতে হবে। তখন মেয়েটা বুঝতে পারলো যে আমরা অনেক গরিব এবং হতদরিদ্র। সে এতদিন বিষয়টা বুঝতে পারেনি আমি যে বারবার কি বলছি তাকে। ওইদিনকে মেয়েটা আমার পা দেখতে চাইল। আমি বললাম কি যে আপনি আমার পিছু ছাড়ুন। আমি তাকে বেশ খানিকটা গালাগালু করলাম, তাকে বেশ খানিকটা ধমকও দিলাম। ধমক দিয়ে খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে চলে এসে ওদিনকে রাত্রেবেলা মাকে বললাম, মা খাবার দাও তো। ঘাস কয়টা গরুকে এবং ছাগলকে দিয়ে আমি কয়টা খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ ভীষণ ক্লান্ত লাগছিল। সারাদিন কাজ করেছি। সাধারণত প্রতিদিন মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়, বাইরে বাথরুম করতে যাওয়ার জন্য ঘুম ভেঙে যায়। এটা আমার প্রতিদিনকার অভ্যাস। আমি ঘুম থেকে উঠে যখন মাটিতে পা ফেললাম, তখন দেখলাম আমার পায়ের ব্যথা একেবারে গায়েব হয়ে গিয়েছে। একেবারে গায়েব হয় কিভাবে? বাবলা কাটা তো এর আগেও আমার পায়ে ফুটেছে, তাহলে এত তাড়াতাড়ি ব্যথা কিভাবে গায়েব হয়ে গেল? এই ব্যথা তো সপ্তাহখানিক থাকার মতো। কারণ হচ্ছে যে ক্ষত পেয়েছি তাতে তো এত দ্রুত ব্যথা যাবার কথা নয়। আমি সাথে সাথে হারিকেনটা জ্বালালাম। আমাদের ঘরে কারেন্ট নেই, কারেন্ট নেওয়ার মতো পয়সাও নেই। কারণ হচ্ছে কারেন্ট নিতে গেলে অনেক টাকা দিতে হয়, সে টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই। আমি হারিকেনটা জ্বালালাম। জ্বালিয়ে দেখলাম আমার পায়ে কোনো ক্ষতই নেই। আমি মনে মনে ভাবলাম, কি রে, ক্ষত কই গেল? এখানেই তো ছিল, স্পষ্ট মনে আছে বাবলা কাটাটা এখানে ফুটছে। আর আমি তো খোঁড়াতে খোঁড়াতে বাড়ি পর্যন্ত আসলাম। ক্ষত কোথায় গেল আমি সেটা বুঝতে পারলাম না। আমি উঠে বাইরে গেলাম। বাইরে গিয়ে বাথরুম করতে করতে ভাবতে লাগলাম, কোথায় গেল জিনিসটা? আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি হেঁটে আমার রুমের দিকে গেলাম, গিয়ে ঘুমিয়ে পড়লাম। বেশ কয়েকদিন ওই মেয়েটা আমার কাছে আসেনি কি জন্য হয়তো সেদিনকে তাকে ধমক দিয়েছি, বকা দিয়েছি, যার কারণে হয়তো সে আসেনি। আমি মোড়ল বাড়িতে পরের দিন গেলাম, মানে হচ্ছে বেশ কয়েকদিন পরে। মোড়ল বাড়িতে গিয়ে বললাম, মোড়ল চাচা, আপনাদের বাড়িতে যে মেয়েটা আসছিল সে কি চলে গেছে? মোড়ল চাচা বলল, আমাদের বাড়িতে মেয়ে কই, কোনো মেয়েটা আসেনি তো। আমি বললাম, আরে কয়েকদিন ধরে একটা সুন্দরী ওই যে একটা মেয়ে আসছিল না, আমি তো আগায় দিয়ে গেলাম। তখন মোড়ল চাচা বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? সকালবেলা নেশা করছিস নাকি? মেয়ে কই থেকে আসবে? আমাদের বাড়িতে তো মেহমান আসে না গত 1 বছর যাবৎ। তোর মার কাছে জিজ্ঞেস কর, তোর মা দেখবে। তোর মা কাজ করে, তোর মা জানে না? আমি মোড়ল চাচার কথা শুনে ভীষণ অবাক হলাম। কারণ হচ্ছে তার বাড়িতে কোনো মেহমান আসে নাই।
তাহলে কি ওই মেয়েটা অন্য কোথাও এসেছে? সেদিন রাত্রিবেলাতে আমি নিজে মোড়ল মশার বাড়ির সামনে মেয়েটাকে ছেড়ে গেলাম। আমি সাথে সাথে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা, মোড়ল সাহেবের বাড়িতে কি কোনো মেয়ে মানুষ আসছিল নাকি কয়েকদিনের মধ্যে? মা বললো, হ, আসছিল তো। আমি তখন ভাবতে লাগলাম, কি রে, মোড়ল সাহেব আমার মিথ্যা কথা বললো কেন? আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, কোন মেয়ে বলো তো? তখন মা বলল, আরে তোর চাচির বোন আসছিল। আমি এবার নিশ্চিত হয়ে গেলাম যে মোড়ল সাহেব সঠিক মিথ্যা কথা বলছে। আমি বললাম, চাচির বোনের বয়স কত হবে? তখন মা বলল, তোর কি আক্কেল জ্ঞান কিছু নাই? চাচির বয়স কত এখন? তোর চাচির বোনের বয়সও তো সেরকমই হবে, 30-40 হবে। আমি বললাম, 30-40 মানে? তখনই সাথে সাথে আমার মনে হলো, আরে মেয়েটা কি সত্যি কথাই বলছিল নাকি? মেয়েটাকে দেখতে তো একেবারেই যুবতী মনে হচ্ছিল, 18-19 বছর বয়স হবে এরকম মনে হচ্ছিল। তাহলে কি মেয়েটা আমাকে সত্যি সত্যি বলছিল যে সে একজন পরী? আমি বললাম, মা, পরী কি হয়? তখন মা বলল, জিন জাতিদের যে মেয়ে মানুষ আছে তাদেরকেই পরী বলে। আমি বললাম, জিন কি সত্যি আছে? মার সাথে সাথে বলে উঠলো, আরে এই ছেলে কয় কি, জিন সত্যি সত্যি আছে মানে? কোরআন পাকে আল্লাহ তাআলা জিনের ব্যাপারে জিকির করেছে, তুই জানিস না? আমি সাথে সাথে বললাম, তাহলে জিন সত্যি সত্যি আছে? এটা বলে আমি অবাক হয়ে চলে গেলাম। আর আমি অবাক হতে লাগলাম যে এতদিন তাহলে একটা পরী আমার সাথে ছিল এবং সে আমার সাথে মেশার চেষ্টা করেছে, কিন্তু কি জন্য? আমি সেটা অবাক হয়ে ভাবতে লাগলাম। সারাদিনই আমি ভাবতে লাগলাম, কাজ করতে গিয়েও ভাবতে লাগলাম, কাজ থেকে ফেরার পথেও হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম। আমার মনে মনে একটু দুঃখ হতে লাগলো, কারণ হচ্ছে ওদিনকে আমি মেয়েটাকে ভীষণ বকেছি এবং তাকে অনেক গালমন্দও করেছি। মেয়েটা হয়তো সেই দুঃখে আর আসেনি। আমার ভীষণ মন খারাপ হলো। এরকম করে 2 দিন কেটে গেল। দিন পরে আমার আবারও মাঠ থেকে আসতে একটু দেরি হয়ে গেল। তখন সন্ধ্যা পার হয়ে গিয়েছে। সেম কায়দায় একই জায়গায় দেখলাম মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। খুশি হয়ে আমি তার কাছে ছুটে আসলাম। আমি বললাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমার ভীষণ ভুল হয়ে গেছে, আপনার এরকমভাবে বকা ঠিক হয় নাই। মেয়েটা আমাকে দেখে খিলখিল করে হাসতে লাগলো। মেয়েটাকে দেখে যে কেউ পছন্দ করে ফেলবে, আর আমার তো তাকে অনেক আগে থেকেই পছন্দ। আর মনে মনে লাড্ডু তো আমি নিজেই খাচ্ছি। সে আমাকে দেখে হাসতে শুরু করলো। আমি ইতস্ততভাবে তাকে দেখে বললাম, আপনি হাসছেন কেন? আমাকে কি দেখে হাস্যকর মনে হয় নাকি? তখন মেয়েটা বললো, আরে না না না। মেয়েটার গা থেকে খুব সুন্দর সুবাস আসছিল। এতদিন এই সুবাসটা টের পাইনি, কারণ হচ্ছে এতদিন মেয়েটার এত কাছে আমি কখনো চাইনি। মেয়েটার খুব কাছাকাছি এসে দাঁড়ালাম। আমি মেয়েটাকে বললাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারি নাই, আর আপনি যে একজন পড়ি সেটাও বুঝতে পারি নাই। আমাকে ক্ষমা করে দিন, আর দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। তখন ওই পরীটা আবার খিলখিল করে হেসে দিল। হেসে দিয়ে বলল, এই যে মিস্টার, শোনেন, আমি এতদিন আপনার সাথেই ছিলাম। আপনাকে এতদিন আমি দেখা দেইনি, কারণ হচ্ছে আপনাকে পর্যবেক্ষণ করছিলাম, দেখছিলাম যে আপনি কি করেন। আপনি যে আমার জন্য কেঁদেছেন সেটা আমি আলবাত দেখতে পাইছি। আমি সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেলাম, কারণ মেয়েটার জন্য আমি কেঁদেও ছিলাম। কারণ হচ্ছে তাকে এতখানি বকা দিয়েছে, আমার ভীষণ মন খারাপ হয়েছিল। আমি বললাম কি যে আপনি কী সব বলছেন এগুলো? আপনি তাহলে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছেন এতদিন? মেয়েটার সাথে সাথে বলে উঠলো, হ্যাঁ অবশ্যই দেখেছি, আর এটাও দেখেছি যে আপনি আমাকে ডাকার জন্য কত কিছু করেছেন। অবশ্য আমি সত্যিই এগুলো করেছিলাম, কারণ হচ্ছে মেয়েটার কাছে আমি সরি বলতে চাচ্ছিলাম। মেয়েটার সাথে সাথে আমাকে বলল, আপনি কি আমাকে পছন্দ করেন? আমি বললাম, সত্যি কথা যদি বলি, হ্যাঁ আপনাকে পছন্দ করি। তখন মেয়েটা বলল, কতখানি? আমি বললাম, অনেকখানি। প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে অনেকখানি পছন্দ করি, কিন্তু আপনাকে কিছু বলতে পারিনি, কারণ আমি মনে করেছিলাম যে আপনি হয়তো মোড়ল বাড়িতে বেড়াতে এসেছেন, আর মোড়ল চাচা যদি বিষয়টা জানতে পারে যে আপনার সাথে আমি মিশছি, তাহলে হয়তো তারা আমার সব জমি কেড়ে নিবে। তখন মেয়েটা বলে উঠলো, কেড়ে নিতে দিন না, নিয়ে যাক সব জমি, আপনাকে আমি জমি জমা দিব। আমি বললাম, আপনাকে আমাকে জমি জমা কীভাবে দিবেন? আপনি তো কোনো মানুষ নন, আপনি তো একজন পরী। তখন ওই মেয়েটা বলে উঠলো, ও তাহলে বিশ্বাস করেছেন যে পরী বলতে কিছু হয়? আমি বললাম, হ্যাঁ আমি মার কাছে শুনেছি, তবে পরীরা যে খারাপ হয়, পরীর বাচ্চা জিনরা যে খারাপ হয় সেটা এর আগে আমি শুনেছিলাম মার কাছে বা অনেকের কাছে শুনেছিলাম, কিন্তু আপনি তো বেশ ভালো, আপনাকে দেখিয়ে অবিশ্বাস করার মতো কিছু পেলাম না, যার কারণে আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম, আপনি বেশ ভালো। তখন ওই পরীটা বলে উঠলো, আমার থেকে ভালো হচ্ছে তুমি, তুমি আমার সাথে এখন চলো, আমি তোমাকে খুবই অদ্ভুত একটা জিনিস দেখাবো। আমি বললাম, কি জিনিস দেখাবেন? মেয়েটা আমাকে বললো, আহা তুমি চলো না, গেলে তো তুমি বুঝতে পারবে। আমি মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, এই অবস্থায় যাব? আমার অবস্থা দেখেন কি, একেবারে কাদা মাটি লেগে আছে, গোসল করি নাই, সারা গায়ে ঘামের গন্ধ, আর সেই সাথে এই যে মাথায় বোঝা, এই বোঝা নিয়ে কি আপনার সাথে যাবো নাকি? আমি এগুলো বাড়িতে দেখে গোসল করে আসি, আপনার সাথে পরে যাবো না। মেয়েটা বললো কি যে না না, তুমি এখনই চলো, এগুলো পাঠানোর ব্যবস্থা আমি করছি, আর তোমার গোসল করার ব্যবস্থা আমি করছি, তুমি আমার সাথে চলো। তখন সাথে সাথে বোঝাটা আমি নিচে রাখলাম। মেয়েটা বললো, আমার হাত ধরো। আমি বললাম, আপনার হাত ধরবো? আপনার হাত কত পরিষ্কার, আমার হাতে দেখেন কত ময়লা কাদা, আপনার হাত ধরলে আপনার হাত অপরিষ্কার হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, আর আপনি এত সুন্দর, আপনার কাছে যেতেই তো আমার ভয় লাগছে,
আমার গায়ে কি বিশ্রী গন্ধ। তখন মেয়েটা বললো, হ্যাঁ এত কথা বলবেন না তো আপনি আমার হাত ধরুন। আমি সাথে সাথে মেয়েটার হাত ধরলাম। হাত ধরার সাথে সাথেই দেখলাম আমি হাওয়ায় ভাসছি, হাওয়ায় ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে এই বিষয়গুলো। এগুলো কি সত্যি সত্যি আমার সাথে ঘটছে নাকি অন্য কিছু? বেশ কিছুক্ষণ পর আমি খুবই অদ্ভুত একটা জায়গায় চলে আসলাম, যে জায়গাটা এর আগে আমি কখনো দেখিনি। আরে এত সুন্দর জায়গা, খুবই সুন্দর সুন্দর ফুল, এবং এখান থেকে চাঁদ খুব কাছে দেখা যাচ্ছে। তার মানে বুঝতে পারলাম যে আমি অনেক উপরে চলে এসেছি, আর মেঘগুলো একদম কাছাকাছি ভাসছে। আমি বললাম কি যে এটা কোথায়? মেয়েটার সাথে সাথে বলে উঠলো, এটা হচ্ছে আমাদের নগরী, যেখানে আমরা বসবাস করি, যেখানে আমরা থাকি। তুমি একটা জিনিস দেখে ভীষণ অবাক হবে। আমি বললাম কি জিনিস? মেয়েটা বলল, আগে তো গোসল সারো, তারপরে সেটা দেখতে পাবে। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে। আমি বিষয়গুলো দেখার জন্য ভীষণ আগ্রহ নিয়ে বসেছিলাম। মেয়েটা আমাকে একটা জায়গায় নিয়ে গেল, যে জায়গাটা দেখতে অসম্ভব রকমের সুন্দর। একটা পাহাড়, এবং পাহাড়ের কোল ঘেঁষে ঝর্ণা বইছে, এবং ঝর্ণার সাথে বড় একটা পুকুরের মধ্যে পানি পড়ছে। সেই পুকুরের পানি থেকে হালকা ধোঁয়া উঠছে। সেই পুকুরের আশেপাশে আরো 10-12 জন মেয়ে দাঁড়িয়ে আছে, এবং তারা আমাকে নানান জিনিস এগিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে বলে উঠলাম, এখানে এত মানুষ কেন? এত মানুষ থাকলে গোসল করা যায় নাকি? আর সবগুলো তো মেয়ে মানুষ, আপনি দয়া করে এদেরকে যেতে বলুন। তখন ওরা বললো কি যে ঠিক আছে তোমরা যাও, এটা হচ্ছে ওদের গোসলখানা, এখানে ওরা গোসল করে, বিশেষ করে এখানে মেয়েদের গোসলখানা। কিন্তু আমাকে এখানে নিয়ে আসলো কেন আমি বুঝতে পারলাম না। সব মেয়েদের জিনিসপাতি এখানে দেখতে পাচ্ছি। আমি বললাম, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? পুরুষরা যেখানে গোসল করে সেখানে নিয়ে চলুন। তখন মেয়েটা বলল, মানে হচ্ছে ওই পরীটা বলল, আপনি এখানে গোসল করুন, আমরা এখানেই আছি। আমি বললাম কি যে না না না, আপনি এখান থেকে যান না, আমি গোসল করে আসছি। তখন মেয়েটা বলল, এত লজ্জা পান কেন আপনি? আপনি তো মেয়েদের থেকেও বেশি লজ্জা পান। মেয়েদের সাথে কখনো কি মেশেননি আপনি? আমি সাথে সাথে বলে উঠলাম, মেয়েদের সাথে মেশা তো দূরের কথা, মেয়েদের দেখাও কোনোদিন পাইছি কিনা সন্দেহ। ভীষণ অবাক করা কাণ্ড। মেয়েটা আমাকে যতই দেখছিল ততই অবাক হচ্ছিল। মেয়ে তো নয়, সেটা একটা পরী। আমি বারবার মিস্টেক করে মেয়ে বলে ফেলছি। আমি ওই দিনকে গোসল করতে লাগলাম। ভীষণ নরম পানি এবং ঠান্ডা পানি। সাধারণত ওই সময় গরমকাল ছিল। ঝর্ণার পানি বেশ খানিকটা ঠান্ডা, এবং এটা কোথায় এত সুন্দর জায়গা, মনে হচ্ছিল যে সারা রাত এটার মধ্যেই ডুবে বসে থাকি। এত সুন্দর লাগছিল যে ভীষণ অবাক করা বিষয়। ওই সময় রাত ছিল, যার কারণে আশেপাশের সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল। দিনের বেলা কেমন দেখতে হয় আল্লাহ জানে। সুন্দর একটা মৃদু বাতাস বইছিল। এই বাতাসে অনেক সুন্দর ফুলের বাসনা আমার দিকে ধেয়ে আসছিল। আমার মনে হচ্ছিল যে আমি সারাক্ষণই এখানে গোসল করতে থাকি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, অকল্পনীয়। প্রায় 1 ঘন্টা পরে আমার গোসল শেষ হলো। গোসল করা শেষ করে আমি নতুন জামা কাপড় পরে সামনের দিকে গেলাম। আমি যে নতুন জামা কাপড় পরেছি সেটা আমি নিজেই জানতাম না। আমি মনে মনে ভাবলাম হয়তো অন্য কোনো কাপড় দিয়েছে। কাপড়গুলো থেকে বেশ সুন্দর ঘ্রাণ আসছিল। আমি মেয়েটার কাছে গেলাম, বললাম শেষ। মেয়েটা আমাকে বললো, এতক্ষণ লাগে গোসল করতে? তুমি তো মেয়ে মানুষের থেকেও বেশি ঢিলা। আমি বললাম, এখানের পানি এত সুন্দর যে এতক্ষণই বসে থাকতে ভালো লাগছিল। পরে মেয়েটা বললো, আচ্ছা ঠিক আছে চলো। মেয়েটা আমাকে সাথে করে একটা জায়গায় নিয়ে গেল। সেই জায়গায় দেখলাম অনেকগুলো বৃদ্ধ মানুষ বসে আছে, এবং তার মধ্যে থেকে একটা বৃদ্ধকে আমি চিনি। সেই বৃদ্ধটা আমাকে দেখে বলে উঠলো, কেমন আছো? এই বৃদ্ধটাও একটা জিন। এ হচ্ছে সেদিনকার বৃদ্ধ, যে বৃদ্ধটাকে আমি রাস্তা থেকে বাঁচিয়ে নিয়ে আমাদের ঘরে নিয়ে রেখেছিলাম। আমি দেখে ভীষণ অবাক হলাম। আমার সাথে কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। এত অবাক এর আগে আমি জীবনে কোনোদিন হয়নি। এই বৃদ্ধটাকে তো আমি এর আগে দেখেছি। এই বৃদ্ধটা এখানে কি করছে? বৃদ্ধটা আমাকে সাথে সাথে বলে উঠলো, কেমন আছো? আমি দ্বিতীয়বার বৃদ্ধর মুখ থেকে কেমন আছো শুনে বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার দেখে ভীষণ ভয় লাগছিল, কারণ এদের সাইজ এক একটা বিশাল, আর এরা যেখানে বসে আছে সেই চেয়ারগুলোও অনেক বিশাল। আমি সাথে সাথে বলে উঠলাম, আপনি কে? আর আপনাকে তো আমার চেনা চেনা লাগছে। আপনাকে নিশ্চয়ই ওই দিনকে রাত্রেবেলা রাস্তার মধ্যে পড়েছিলেন। তখন বৃদ্ধটা বলে উঠলো, হ্যাঁ তুমি বেশ ভালো মানুষ। আসলে ওই দিনকে আমি ওদিক দিয়ে যাত্রা করছিলাম। আমার বেশ খানিকটা বয়স হয়েছে, একটু অসুস্থও হয়েছি। ওদিক দিয়ে যাত্রা করার সময় হঠাৎ করে মাথা ঘুরে আমি নিচে পড়ে যাই, যার ফলে আমি আর এগোতে পারছিলাম না। আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু পথিমধ্যে তুমি যাওয়ার সময় আমাকে সাহায্য করেছ, আমার চোখে মুখে জল ছিটিয়েছ এবং পানি খাইয়েছ, এবং সেই সাথে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছ। বিষয়টা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। সাধারণত মানবজাতি এত ভালো হয় না, আর মানব জাতিদেরকে কখনো আমি ভালোও দেখিনি, কিন্তু তুমি ছেলে ভালো। তোমাকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য তোমাকে আমি বেশ কয়েকদিন ধরে নজরে রেখেছি। এই যে আমার নাতনিকে দেখছো, এই নাতনিকে তোমার কাছে পাঠিয়েছিলাম তোমার দেখভাল করার জন্য। আমার নাতনিকে তোমার কাছে কেমন লেগেছে? আমি সাথে সাথে বলে উঠলাম, এটা আপনার নাতনি? দেখতে তো অনেক সুন্দর। কথাটা আমার মুখ খুশকে বেরিয়ে গেল। আসলেও মেয়েটা সুন্দর, আর মেয়েটাকেও আমি মনে মনে পছন্দ করি। তখন ওই জিনটা বলে উঠল, হ্যাঁ সুন্দর তো হবেই,
আমার নাতিকে মনে ধরেছে নাকি তোমার? তখন আমি লজ্জা পেয়ে বললাম, না 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 না, এমন কিছু না, দেখতে অনেক সুন্দর সেটা বললাম, এরকম সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। জিনটা আমাকে তখন সাথে সাথে বলল, আচ্ছা বুঝতে পেরেছি, তোমার জন্য আমাদের এখানে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, তুমি বেশ কয়েকটা দিন আমাদের এখানে থাকবে। আমি বললাম, এখানে থাকলে আমার বাড়িতে জমি জমা দেখবে কে, আর আমার বাপ মা তো আমার খুঁজে বেড়াবে। তখন ওই জিনটা বললো, সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করো না। জিনটা আমাকে ওই দিন রাত্রেবেলা বলেছিল যে তার বয়স নাকি 1200-1300 বছর। আসলে কি বিষয়টা সত্যি? আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে সেদিনকে বলেছিলেন আপনার বয়স নাকি 1200-1300 বছর, এটা কি সত্যি? তখন বলল, হ্যাঁ সত্যি, ওই যে আমাদের আরেক জিন, ওর বয়স প্রায় 1700 বছর হবে। আসলে জিন জাতিরা অনেক দিন বাঁচে, মানব জাতিরা যেরকম বাঁচে ওরকম না, অনেক বৃদ্ধ জিন এখানে আছে যেগুলোকে দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। যাই হোক, তুমি এখন যাও, রেস্ট করো। আমি সাথে সাথে ওই পরীটার সাথে করে আমার রুমে চলে গেলাম, যেখানে আমাকে থাকতে দেওয়া হয়েছে। রুমটা বেশ সুন্দর এবং বেশ বড়, মাঝখানে একটা বেড, এত বড় বিছানা এর আগে আমি কখনো দেখিনি। সেই পুরোপুরি বড়লোকি কারবার, এত বড়লোকি কারবার আমার জন্য তৈরি করা হয়েছে, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমার সাথে এগুলো কি ঘটছে, আমার কোনো কিছুই বিশ্বাস হচ্ছিল না। বিশ্বাস হবারও কথা না, কারণ হচ্ছে এইখানে যেসব জিনিস আছে সেই জিনিসগুলো এর আগে আমি কখনো দেখিনি। আমি যে জামাটা পরে আছি সেই জামাটা আমি আলোর মধ্যে এসে দেখলাম অনেক সুন্দর এবং কারুকাজ করা একটা জামা। এত সুন্দর জামা আমার গায়ে, আমি বিশ্বাস করতে পারছিলাম না। কারণ হচ্ছে এইসব জামা তো আমি কোনোদিনই পরিনি, সারা জীবন ময়লা ছেঁড়া জামা কাপড় পরে এসেছি। দরিদ্রতার কারণে এইসব জিনিস কোনোদিন দেখাও হয়নি, গ্রামের বাইরেও কখনো যাওয়া হয়নি। বিষয়টা দেখে আমি ভীষণ অবাক হচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম এগুলো আমার সাথে কি ঘটছে। ওই দিন রাত্রেবেলা মেয়েটা আমাকে বলল, তোমার জন্য খাবার রেডি করা হয়েছে, তুমি আসো। আমি বসে বসে দেখছিলাম মেয়েটা যখন আমাকে এখানে দিয়ে গেল। সব জিনিসই খুবই অলৌকিক এবং এত সুন্দর যে আমার নজর কাটছিল। বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাইরের পরিবেশটাও খুব সুন্দর। আমাকে খাবার জন্য ডাকা হলো। যে ডাইনিং টেবিলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে খাবারের একদম সারি, মানে এত খাবার এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। এত এত খাবার, এত এত জিনিস, আমি দেখে যেন খিদে লেগে যাচ্ছিল। আমার এত ভালো লাগছিল যে এরকম ভালো খাবার যে কতদিন খাইনি। শেষ মোড়ল সাহেবের মায়ের 40 মনে এরকম খাবার খাইছিলাম, তাও আরও 2-2.5 বছর আগে। আমি দেখে ভীষণ অবাক হয়ে গেলাম। আমি সাথে সাথে বললাম, এগুলো সব আমার জন্য? মেয়েটার সাথে সাথে বলে উঠলো, হ্যাঁ এগুলো তোমার জন্য, এগুলো সাধারণত জিনেরা খায় না। আমি বললাম, তাহলে জিনেদের খাবার কি? মেয়েটা খিলখিল করে আবার হেসে দিল। মেয়েটা খালি হাসে আমাকে দেখে এবং সে আমার সাথেই আছে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগতে লাগলো। আর মেয়েটাকে আমি মনে মনে পছন্দ করে ফেলেছিলাম। মনে মনে ভাবতাম, এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারতাম তাহলে হয়তো আমার জীবন একেবারে রঙিন হয়ে যেত। অবশ্যই সেই কথাগুলো মনে মনেই রাখতাম, ওকে কিছু বলতাম না। আর ওকে বলারও বা কি আছে, জিনার মানুষের কি বিয়ে হয় নাকি? অদ্ভুত। আর বিয়ে হলেই কি এরা আমাকে দিবে নাকি? দেখা যাবে কি যে এরা আপ্যায়ন করতেছে, উল্টা আমাদের উল্টা ল্যাটকায় রাখবে। সেই ভয়ে আমি কিছু বললাম না। আমি খেতে লাগলাম। এত এত খেলাম যে আমার পেট একদম ফেটে যাচ্ছিল। কারণ হচ্ছে এত সুন্দর খাবার এর আগে আমি কবে খেয়েছি, সেই 2 বছর আগে। এগুলো দেখে আমার খাবার ইচ্ছা এত জাগলো যে আমি অনেকখানি খাবার খেয়ে ফেললাম। খেয়ে আমার পেট একদম ফেটে ঢোল হয়ে যাচ্ছিল। তারপর আমি খেয়ে যাচ্ছিলাম। খাওয়া শেষ করে আমি বললাম কি যে অনেক খেয়ে ফেলছি, আজকে যাই ঘুমাইতে। তাই বলে আমি ঘুমাতে চলে গেলাম। ওই দিন বিছানার পর শোয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়লাম, কারণ বিছানাগুলো এত নরম ছিল, বালিশ বিছানা সবকিছুই অনেক নরম ছিল। এরকম নরম এবং সুন্দর সুগন্ধযুক্ত বিছানা এর আগে আমি কোনোদিন ঘুমাইনি। এত সুন্দর বিছানা হতে পারে, অকল্পনীয়। বিছানায় শোয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো ওই মেয়েটার ডাকে, মানে হচ্ছে ওই পরীটার ডাকে। পরীটা আমাকে বললো, এই যে উঠুন উঠুন, আর কত ঘুমাবেন, অনেক বেলা হলো তো। আমি বললাম কি যে অনেক বেলা হলো মানে? আপনারা তো রাত্রেবেলা ঘুমান না, আপনারা তো রাত্রেবেলা জেগে থাকেন। তখন ওই পরীটা বলে উঠলো, হ্যাঁ আমাদের কারবারই তো রাত্রেবেলা, আমরা তো রাত্রেবেলায় জেগে থাকবো। আপনার কারণেই এত তাড়াতাড়ি উঠতে হয়েছে। আপনার মতোই আমি কালকে তাড়াতাড়ি ঘুমাইতে গেছিলাম, রাজসভার সবাই ঘুমাচ্ছে, আপনার জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে, আপনাকে নাস্তা দিতে হবে। আর আপনারা মানুষদের নিয়ম তো উল্টাপাল্টা। আমি বললাম, হ্যাঁ উল্টাপাল্টা, কিন্তু আমি আরও ঘুমাতে, আপনি ডাকলেন কেন? আপনার তো কষ্ট হচ্ছে, তাহলে আমি কষ্ট দিচ্ছি। তখনই পরীটা বলে উঠলো, কষ্টের কি আছে, আপনি তো আমাদের মেহমান, চলুন আপনার নাস্তা রেডি করা হয়েছে, আপনি আসুন। আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি আসছি। এরকম করে পরের দিন নাস্তা করলাম। মেয়েটা পরের দিন আমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলাম। দেখলাম বেশিরভাগ জিনেরাই ঘরের ভেতরে, তারা এখনো ঘুমাচ্ছে। কারণ হচ্ছে তারা ঘুমাই হচ্ছে ভোর ভোর হলে। এই বিষয়টা আমি পরবর্তীতে জানতে পেরেছি। মেয়েটা আমাকে সাথে করে তাদের রাজ্য ঘুরিয়ে দেখাতে লাগলো। এত সুন্দর, সাধারণত ওড়ার অনুভূতি, পাখির মতো ওড়ার অনুভূতি সবার হয় না। বিষয়টা আমার সাথে ঘটলো। আমি পাখির মতো উড়ছিলাম, উড়ে উড়ে সামনের দিকে যাচ্ছিলাম। আমার কাছে এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল যে কল্পনার বাইরে। মানে হচ্ছে এই অনুভূতিগুলো কল্পনা করা যায় না।
আমি আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না যে এই অনুভূতিগুলো কেমন ছিল। এরকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল। ওই পরীটা আমাকে সাথে করে নিয়ে সব জায়গায় ঘুরিয়ে দেখাতো। আমি তার সাথে সাথে থাকতাম, সবসময় তার সাথে সাথে থাকতাম। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে পরীটাকে আমার ভীষণ পছন্দ হতো এবং তাকে ভীষণ পছন্দ করতাম। এক পর্যায়ে ভালোবাসার লেভেল এতখানি বেড়ে গেল যে তার সাথে থাকতে থাকতে তাকে একদম ভালোবেসে ফেললাম এবং তার জন্য পাগল প্রায় হয়ে যেতে লাগলাম। আমার ধারণা যে পরীটাও আমাকে পছন্দ করে এবং সেও আমাকে নিশ্চয়ই ভালোবাসে। আর আমি তাকে আগ বাড়িয়ে কিছু বলতে যাইনি, কারণ হচ্ছে বলতে গেলে দেখা যাবে কি যে আমি যে আপ্যায়ন পাচ্ছি তার বদলে দেখা যাবে তিরস্কার পাবো। তিরস্কারের দরকার কি? সম্পর্কটা যেমন আছে সেমনই থাকুক। আমি ভীষণ ভয় পেতাম। ভয়ের কারণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কারণ হচ্ছে আমি খুবই হতদরিদ্র এবং গরিব ছেলে। বামন হয়ে কি চাঁদের দিকে হাত বাড়ানো যায়? বিষয়টা ভেবে আমার ভীষণ কষ্ট হতে লাগলো, কারণ হচ্ছে বামন হয়ে চাঁদের দিকে কখনোই হাত বাড়ানো যায় না। আর তারা হচ্ছে জিন জাতি, তাদের অলৌকিক ক্ষমতা রয়েছে। অলৌকিক ক্ষমতা বলে তারা আমাকে সবকিছু করে। আমাকে এত সুন্দর জামা কাপড় দিয়েছে, এত সুন্দর একটা জীবন দিচ্ছে, আর সেই সাথে এত সুন্দর খাবার দাবার এবং এত সুন্দর আপ্যায়ন করেছে যেটা অকল্পনীয়। এগুলো চিন্তা করে আমি আমার মনের কথা চেপে গেলাম। আমার যাবার সময় হয়ে আসলো। আমি বললাম, দাদু আমি তাহলে আসি। দাদু আমাকে বললো, আর কিছুদিন থাকতে, তুমি এখনই চলে যাবে কেন? আমি বললাম, ওদিকে ক্ষেত খামার রয়েছে আর মা বাবাকে অনেকদিন দেখি না তো, যার কারণে ভীষণ মন খারাপ লাগছে। তখন জিন দাদু বলে উঠলো, আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে, তুমি আর কয়েকদিন পরে এসো। দাদু তখন রাজসভার কাজে ব্যস্ত ছিল। মানুষের দাদু এই রাজ্যের শাসনভার দাদুর হাতে, আর জিনেদের একজন দলনেতা থাকে, সেই দলনেতা জিনেদেরকে পরিচালনা করে। দাদু বললো, আচ্ছা ঠিক আছে তুমি যাও, তোমার সাথে আবার আমি পরে দেখা করব। আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে দাদু আসি। সালাম দিয়ে আমি দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। দেখলাম মেয়েটা আমাকে দিয়ে আসার জন্য দাঁড়িয়ে আছে নিচে। আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে চলো। এটা আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে গেল। তখন রাত প্রায় 11টা হবে। বাবা মা সবাই ঘুমিয়ে পড়ছে। আমি আমার রুমের মধ্যে এসে মন খারাপ করে বসে থাকলাম, কারণ হচ্ছে ও এখন চলে যাবে। আমি বললাম কি যে তুমি কিছুক্ষণ থাকো, তোমাকে কিছুক্ষণ দেখি, তোমাকে ভীষণ মায়াবতী লাগছে। মেয়েটা বলল, কি ব্যাপার কি, আজকে একটু অন্যরকম ভাবে কথা বলছেন, ঘটনা কি? আমি বললাম, ঘটনা কিছু না, অনেকদিন একসাথে ছিলাম তো, এখন চলে যাবেন যার কারণে একটু মন খারাপ লাগছে। মেয়েটা বললো কি, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি না, আমি তোমার সাথে গল্প করবো এখন। সে সাথে সাথে ওইখান থেকে চলে গেল। কারণ হচ্ছে আমি তাকে বলেছিলাম গল্প করা লাগবে না, আপনি এখান থেকে যান দয়া করে, আমাকে একটু একা থাকতে দিন। আমি তাকে বেশ কঠিন গলায় বলেছিলাম, কারণ হচ্ছে আমার ভীষণ খারাপ লাগছিল। আমি মেয়েটাকে হয়তো কখনো পাবো না, ওই পরীটাকে কখনো পাবো না সেটা আমি জানি। কারণ হচ্ছে জিন জাতি আর মনুষ্য জাতি তো এক হয় না, আর আমাদের বিয়েও তো কোনোদিন সম্ভব হবে না। এর আগে আমি কোনো মেয়ের এত কাছে গিয়েছি বলে আমার মনে হয় না। এত কাছে কেন, কোনো মেয়েকে দেখিইনি দূর থেকে। আর এতদিন ধরে এই মেয়েটার সাথে মিশছি, মেয়েটার প্রতি একটা আলাদা আবেগ, একটা আলাদা ভালোবাসা জন্মে গিয়েছে। মেয়েটাকে থাকা কিভাবে থাকবো সেটাই আমি বিশ্বাস করতে পারছিলাম না। আর সবকিছু বিবেচনা করে আমি ভাবলাম যে ওর সাথে আমি আর কখনো দেখা করব না। কিন্তু ভাগ্যে যা লেখা থাকে তা তো হবেই। ওই দিন সারা রাত আমার ঘুম হলো না। ঘুম থেকে উঠে আমি পরের দিন দেখলাম মা আমাকে বলছে, কি রে এত দেরি করে ঘুম থেকে তো তুই উঠিস না, আজকে প্রায় 10টা বেজে গেছে, তুই এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? আর এখন বাজে কয়টা, মাঠে যাবি কোন সময়? আমি বললাম, এই তো যাচ্ছি মা। মা আমাকে বললো, কি হয়েছে তোর, আজকে তো মনমরা লাগতেছে কেন তোরে? আমি বললাম, কিছু হয়নি। পরীটাকে তাড়িয়ে দেওয়ার পরে আমার ভীষণ মন খারাপ হয়েছে। আমি মন খারাপ করে বসেছিলাম। মা আমাকে বললো, খাইয়ে দে তাড়াতাড়ি মাঠে যা, মাঠের ধান পাকিয়ে গেছে, কালকে বলছিলি কি যে মাঠের ধান তুলবি, আজকে যা। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আব্বা কই? মা বললো কি যে তোর আব্বা তো মাঠে চলে গেছে, সেই ফজরের আজান দিলে, তোর কয়বার ডাকলো তুই শুনলি না। আমি বললাম, আব্বা অসুস্থ অবস্থায় মাঠে গেছে কেন, তুমি তাড়াতাড়ি খাবার দাও, ধান কি কাটা হয়ে গেছে নাকি? তখন মা আমাকে বললো, 2 জমির ধান কেটে মেটে তো বাড়ি রেখে গেছিস, আর একখান জমি আছে। আমি বললাম কি যে কেটে মেটে বাড়ি রেখে গেছি মানে? তখন বুঝতে পারলাম এগুলো হয়তো জিনেরাই করেছে, আর আমার অবর্তমানে হয়তো এখানে জিন পাঠিয়ে দিয়েছিল যারা কিনা আমার কাজগুলো করেছে। আমি এখন আর অবাক হচ্ছি না, কারণ হচ্ছে জিনেদের দ্বারা সবকিছু করা সম্ভব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমি মাঠে যাচ্ছি। তাই বলে কিছু খাবার দাবার সঙ্গে করে নিয়ে মাঠে চলে গেলাম। এখানে বসে খেলাম না। মাঠে গিয়ে দেখলাম বাবা ধান কাটছে, অনেকটা কাটা হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করতে লাগলাম। আমি বাবাকে বললাম, আব্বা তুমি বাড়ি চলে যাও, আমি ধান টান কেটে বাড়ি নিয়ে চলে আসবানি। আব্বা বলো কিছু, ঠিক আছে তুই নিয়ে আসিস, আর আমার শরীরটাও খারাপ লাগতেছে, আমি যাই তাইলে। আব্বা তখন আমার জন্যই বসেছিল। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আব্বা তুমি যাও। কিছুক্ষণ পর আমি খেতে বসলাম। খেতে বসে আমি দেখলাম কিছু ধানগুলো 2জন লোক কাটছে। আমি বললাম, ও মিয়ারা, আমার ধান আপনারা কাটছেন কেন, আপনারা কোত্থেকে আসছেন? তারা কোনো কথা বলছিল না, সমানে ধান কেটে যাচ্ছিল। আমি খাবার রেখে ভীষণ রেগে তাদের কাছে গেলাম। বললাম, আপনারা আমার ধান কাটছেন কেন, আপনাদের কি সমস্যা? তখন 2জন লোক বলল, আরে আমরা জিন,
আপনার দাদা আমারে পাঠাইছে তাড়াতাড়ি কেটে ধানগুলো বাড়িতে দিয়ে আসার জন্য। আপনি এখানে গিয়ে আরাম করে বসেন। আমি বললাম কি যে দাদু যে কি করে না। ধানগুলো কাটতে কাটতে দুপুর গড়িয়ে গেল। দুপুর গড়িয়ে যাওয়ার পরে তারা ধানগুলো আমার বাড়িতে দিয়ে গেল। ওই দিন মেলা রাত্রেবেলা আমি মেয়েটাকে বেশ মিস করছিলাম। পরিটা 4-5 দিন হলো আমার কাছে আসছে না। আমি যে আবার তাকে বকেছি বিষয়টা দেখে আমার ভীষণ অবাক লাগছে এবং ভীষণ কষ্টও লাগছে। আমি তাকে বকেছি কিভাবে বকলাম, এত সুন্দর একটা মেয়েকে কিভাবে বকলাম আমি। আমার ভীষণ মন খারাপ লাগছিল এবং আমি বটগাছের নিচে বসে কান্না করতে লাগলাম। তখন রাত বেশ খানিকটা হবে, 8-9টা বাজে। তখন সাথে সাথে সেই পরিচিত সুবাসটা পেলাম। দেখলাম পরিটা আমার পেছনে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে সে বলছে, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? কার জন্য কান্না করছেন? আর আপনার এত দুঃখ কেন? আপনার দাদু থাকতে, আপনার দাদু তো আপনাকে সবকিছু করে দিয়েছে। তখন আমি সাথে সাথে বলে উঠলাম, আপনি যখন আমাদের জীবনে ছিলেন না, কিংবা আপনার দাদু যখন আমাদের জীবনে ছিল না, তখন আমরা বেশ সুখী ছিলাম। আমাদের জীবনে কষ্ট থাকলেও কোনো দুঃখ ছিল না, আমরা বেশ সুখী ছিলাম। কিন্তু এখন আমি যে কি দোটানার মধ্যে পড়েছি সে বিষয়টা আমি কাউকে বলে বোঝাতে পারছি না। মেয়েটার মুখ গোমড়া হয়ে গেল। মেয়েটা আমাকে বলল, আমরা আসার পরে তুমি অসুখে আছো মানে কি হয়েছে বলো তো? তোমাকে এরকম লাগছে কেন? আর তুমি কান্না করছো কেন? আমি ওকে কিছু বললাম না। ও নিশ্চয়ই বুঝতে পারছিল বিষয়গুলো যে আমার সাথে কি হচ্ছে। ওই মেয়েটার সাথে সাথে বলে উঠলো, কি সমস্যা বলো, কি হয়েছে তোমার? তোমাকে বেশ কয়েকদিন ধরে অন্যমনস্ক লাগছে, গোমড়া মুখ লাগছে, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, কোনো সমস্যা না, তুমি দয়া করে এখান থেকে যাও। তখন মেয়েটা বুঝতে পারলো। সে আমাকে বলে উঠলো, তুমি কি আমাকে পছন্দ করো? আমি বললাম কি যে না, তোমাকে পছন্দ করবো কেন, তুমি এখান থেকে যাও দয়া করে। তখন মেয়েটার সাথে সাথে বলে উঠলো, আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে ভালোবাসি। মেয়েটার এই কথা শুনে আমার বিশ্বাস হচ্ছিল না। সে আমাকে সত্যি সত্যি এই কথা বলছে। যে বিষয়গুলো আমি তাকে বলতাম সে আমাকে বলছে। আমার মুখে কিছুটা খুশির উচ্ছ্বাস আসলো। আমি বললাম, তুমি কি আমার সাথে মজা করছো? কোথায় তোমরা আর কোথায় আমি? আমাদের সম্পর্ক কি সম্ভব নাকি? আর দাদুও এই বিষয়গুলো মেনে নিবে না। আর তোমরা আমাকে এতভাবে সাহায্য করছো, এত কিছু করছো, যদিও এই বিষয়গুলো সুযোগ দিতে থাকি আমি, তাহলে তো হবে না। কারণ হচ্ছে তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, আমাদের অবস্থা ফিরিয়েছ, আমাদের আগের মতো অভাব হয়তো ঘরে নেই, অনেকভাবে সাহায্য করেছ। এখন যদি আমি এমন একটা কাজ করি যেটাতে দাদু কষ্ট পায়, সেটাকে আমি করবো কখনোই করবো না। তখন সাথে সাথে ওই মেয়েটা বলে উঠলো, মানে হচ্ছে পরিটা বলে উঠলো, আরে হাদারাম, তুমি এত ভয় পাচ্ছ কেন? দাদু নিজে আমাকে বলেছে তোমার সাথে আমার বিয়ের কথা। কথাটা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি সত্যি কথা নাকি তুমি বানিয়ে বানিয়ে বলছো? তখন আমি বললাম, মজা করো না দয়া করে, তুমি এখান থেকে যাও। তখন ওই পরিটা বলে উঠলো, আর আমি মজা করছি না, আর আমিও তোমাকে সত্যি সত্যি অনেক পছন্দ করি। আমি তোমাকে বলিনি কারণ দাদুর কারণে, কিন্তু দাদু যখন আমাকে নিজে ডেকে বলল, তখন আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম। তুমি সেদিন রাত্রেবেলা যখন আমাকে ওইখান থেকে চলে যেতে বললে না, সেদিন আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। কারণ ওই দিন রাত্রেবেলায় আমি তোমাকে আমার ভালোবাসার কথা জানাতে চেয়েছিলাম। আমি তোমার মন খারাপ দেখে বুঝতে পারছিলাম, কিন্তু সেদিন তুমি আমাকে যেভাবে তাড়িয়ে দিলে, আমি কষ্ট পেয়ে ওখান থেকে চলে এসেছিলাম। আর পরবর্তীতে আমি ভাবলাম যে দাদুর অনুমতি ছাড়া এগুলো করা ঠিক হবে না। সেটা আমি দাদুর কাছে বিষয়টা নিয়ে আলোচনা করতে লাগলাম। দাদু আমাকে বলল, ছেলেটা তো অনেক ভালো, তোর সাথে বিয়ে হলে ভালো হবে। এটা শোনার পরে আমি তোমার কাছে চলে এসেছি। এসে দেখি তুমি এখানে বসে কান্না করছো। কিসের জন্য কান্না করছো সেটা তো আমি নিশ্চয়ই বুঝতে পারছি। আমি বললাম, সত্যি? আমার এই পরিপ্রেমিকা আমাকে বললো, হ্যাঁ সত্যি। আমি ভীষণ খুশি হলাম এবং ভীষণ অবাক হয়ে হেসে দিলাম। আমি ভীষণ হাসছিলাম। মেয়েটা আমাকে দেখে বলল, কি মহাশয়, এখন হাসি পাচ্ছে কেন? আপনার জীবনে এতক্ষণ দুঃখ ছিল, এখন সুখ আসলো কোথা থেকে? আমি বললাম কি যে আমি এখন অনেক খুশি, অনেক সুখী, এত সুখী আমি আমার জীবনে হইনি। তখন ওই পরিটা বলল, চলো আমার সাথে দাদুর কাছে। আমি বললাম, দাদুর কাছে যেতে লজ্জা লাগছে, দাদু কি বলবে না বলবে। তখন ওই পরিটা বলল, আরে কিছু হবে না, চলো। তখন আমি ওর সাথে করে দাদুর কাছে গেলাম। দাদু আমাকে বলল, তোমাদের দুজনকে দেখে অনেক আগে থেকেই আমি সম্বন্ধ ঠিক করে রেখেছিলাম যে তোমার সাথে আমি আমার নাতনির বিয়ে দেব, কিন্তু তোমরা দুজন আগে থেকে দুজনকে পছন্দ করে রেখেছ, যেহেতু এখন আমার কিছু বলার নেই, এখন শুধু তোমাদের বিয়ে দিলেই হয়। তখন আমি বললাম, আমি আমার বাবা মাকে বিষয়গুলো বলতে চাই, কারণ বাবা মাকে ছাড়া তো আমি আর কোনোদিন কিছু করিনি, আর বাবা মার আর কোনো সন্তানও তো নেই, যার কারণে আমার বাবা মাকে অবশ্যই জানাতে হবে। তখন দাদু বলল, হ্যাঁ অবশ্যই, তোমার বাবা মাকে অবশ্যই জানাবে, তুমি এখনই গিয়ে তোমার বাবা মাকে নিয়ে আসো, এখানেই তোমাদেরকে বিয়ে দিব। আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে বাবা এবং মাকে বললাম এই ঘটনা, পুরো ঘটনা খুলে বললাম শুরু থেকে। তখন বাবা মা বলল, এই বিষয় তাহলে? বাবা মা কোনো কিছু বলল না। সে বলল কি যে তুই সুখে থাক, সেটাই আমরা চাই, আর তোর ভালো হলেই আমরাও ভালো থাকবো। তখন বললো কি যে চলো ওইখানে চলো। তখন না আমার মা বললো, কই যাবো? আমি বললাম, আরে বুঝতেছো না, ওই জিনাটা যেখানে থাকে ওইখানে চলো, ওইখানে তোমাদের ডাকছে, তোমাদের যেতে বলছে। মা বললো কি যে ওইখানে যাবো কেমনে, ওইখানে ওরা কিভাবে যায় সেটা। আমি থামিয়ে দিয়ে বললাম, আরে বাবা তুমি চুপ থাকো, তোমাকে নিয়ে যাবার দায়িত্ব আমার। তখন দুজন জিন আসলো। দুজন জিন এসে বাবা মাকে নিয়ে গেল এবং আমি আমার প্রেমিকার সাথে উড়ে ওইখানে গেলাম।
বাবা মা বিশ্বাসই করতে পারছিলেন যে এত সুন্দর জায়গাও পৃথিবীতে হতে পারে, কারণ তারা এই সব জিনিস কোনোদিন দেখেনি। আর আমাদের বাড়িটা আগের থেকে বেশ খানিকটা উন্নত হয়েছিল, যার কারণে বাবা মা আগের থেকে দারিদ্রতা থেকে একটু বেরিয়ে এসেছিল। তারা ভালো জামা কাপড় পরতো, আমি নিজে কিনে দিতাম, যার কারণে আস্তে আস্তে প্রতিনিয়ত তারা অবাক হচ্ছিল। বাবা মাকে যে রুমটায় থাকতে দিয়েছে, আমার রুমের মতো রুম, একদম অসম্ভব সুন্দর রুম। তারা দেখে তো একদম অবাক হয়ে গেল। তাদের সুন্দর পোশাক, সবকিছু সুন্দর সুন্দর জিনিস। সে পুকুরে তাদেরকে গোসল করতে দেওয়া হলো এবং সেই সাথে এত সুন্দর জায়গা দেখে তারা অবাক হয়ে গেল। এসব আসলে হতে পারে? পৃথিবীটা এত সুন্দর তারা এর আগে দুনজর ভরে কোনোদিন দেখেনি। সময় গড়িয়ে যাচ্ছিল। পরের দিন আমাদের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের দিন আমাকে বেশ সুন্দর করে সাজানো হলো। দুজন হুর পরিয়ে এসে আমাকে সাজিয়ে দিয়ে গেল। এত সুন্দর জামার মধ্যে মনে হচ্ছে হীরের টুকরো বসানো, জল জল করছে, আর আলো পড়লে পুরো জল জল করছে। সে সাথে অনেক সুন্দর চকচক করছে দেখতে। বাবা মাকেও সুন্দর ড্রেস পরানো হয়েছে। তারা দেখে ভীষণ অবাক হচ্ছিল। বাবা দাদুর পাশে বসেছিল। আমার প্রেমিকার বাবা মা দুজনেই নেই। দাদুর কাছে ছোটবেলা থেকে বড় হয়েছে, যার ফলে দাদুই তার দেখভাল করেছে। তাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। এমনিতেই সে সুন্দর এবং রূপবতী এবং খুব সুন্দর, এবং এত সাজার পরে তাকে দেখে আরো বেশি সুন্দর লাগছিল। আমি দেখে যেন অবাক হয়ে যাচ্ছিলাম, পাগল হয়ে যাচ্ছিলাম। ওই দিন আমাদের দুজনের বিয়ে সম্পন্ন হলো। আমার বাবা মা ভীষণ খুশি ছিল। সাধারণত বিয়ে হলে ছেলেরা মেয়েকে নিয়ে যায়, এটা হচ্ছে মনুষ্যজাতির নিয়ম। কিন্তু আমাদের তো ঘর বাড়ি তেমন একটা ভালো ছিল না, যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে ওইখানেই থাকবো এবং বাসরাত ওইখানেই করব। আমাদের দুজনের বিয়ে ওইখানে হলো এবং ওই দিন আমরা ওইখানেই থাকলাম। পরদিন সকালবেলা থেকে আমাদের বাড়িতে বিল্ডিং ওঠানোর কাজ শুরু হলো। কারণ হচ্ছে জেনারেল রাতারাতি বিল্ডিং তৈরি করতে চেয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম করলে গ্রামের মানুষজন বিষয়টা বুঝে যাবে এবং বলবে কি যে এগুলো কোত্থেকে আসলো। সেহেতু আস্তে আস্তে করার সিদ্ধান্ত নিলাম। ইট বালু সিমেন্ট সবকিছু কিনে রাখলাম এবং মিস্ত্রি দিয়ে করানো শুরু করলাম। কারণ হচ্ছে এগুলো হচ্ছে লিগ্যাল প্রসেস। ইলিগাল প্রসেস বা অলৌকিকভাবে কোনো কিছু করলে সেটা মানুষের নজরে পড়বে এবং যেটা ভালো হবে না। এরকম করে সময় বেশ ভালো কাটতে লাগলো। 2-3 মাস পরে আমাদের বাড়ি তৈরি হয়ে গেল এবং খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করলাম। এগুলো দাদুর কারসাজি। দাদু আস্তে আস্তে আমাদেরকে বড়লোক করে তুলেছে। আমাদের বাড়ি যখন তৈরি হয়ে গেল তখন আমরা ওই বাড়িতে গিয়ে থাকতে লাগলাম। আর আমাদের যেসব জমি জমা ছিল মোড়ল মশার কাছ থেকে নেওয়া, সেই জমি জমাগুলো মোড়ল মশার কাছ থেকে কিনে নিলাম এবং এই জমি জমার যে চাষবাস হতো সেই চাষবাসগুলো জিনেরা করতো। আমি জিনেদেরকে দেখিয়ে দিতাম এবং তারা সেই কাজগুলো করতো। সেগুলো করে ফসলগুলো আমাদের বাড়িতে দিয়ে গেল। মোড়ল মশাই আমার উন্নতি দেখে ভীষণ অবাক হলেন এবং তারা এখন আমাদেরকে সম্মান করত। আর মোড়ল মশাই যেহেতু ছোটবেলা থেকে আমাদেরকে লালন পালন করে এসেছে, আমাদেরকে খাওয়া খাওয়ানো দিয়ে এসেছে, সেহেতু মোড়ল মশাই আমাদেরকে দেখে ভীষণ জ্বলতো। কারণ হচ্ছে তার থেকেও বড় লোক হয়ে গিয়েছিলাম আমরা। তার কাছ থেকে যেসব জমি জমা চাষ করতাম সেই জমি জমাগুলো কিনে নিয়েছিলাম এবং সেই সাথে আস্তে আস্তে আমরা বড় হতে লাগলাম। এরকম করে আমার ভাগ্য বদলাতে লাগলো। আমি এটা ভাবতে লাগলাম যে সৎ থাকলে আল্লাহ সবসময় সৎ মানুষের পাশে থাকেন এবং সৎ এবং যেসব ভালো মানুষ তারা সবসময় শেষ পর্যায়ে জয়ী হয়। মোড়ল মশাইয়ের অবস্থা শুরুর দিকে বেশ ভালো ছিল, কিন্তু এখন তার অবস্থা খুব একটা ভালো না। তার শরীর ভেঙে পড়েছে, তার অনেক সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে, অনেক কিছু বিক্রি করে দিয়েছে। তার ধন সম্পদ এখন আগের মতো নেই। সে ভীষণ অসৎ ছিল এবং অসৎভাবে সব ধন সম্পদ কামাই করেছে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে সৎ থাকলে সবসময় সৎদের সাথে ভালো কিছুই হয়, সেটা কিছুদিন আগে হোক আর কিছুদিন পরে হোক। সবসময় সৎ থাকা উচিত এবং নিষ্ঠাবান থাকা উচিত, যার ফলে আল্লাহ খুশি হয়ে এত কিছু দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। দাদু আমাকে দেখে পছন্দ করেছিল কারণ আমার মধ্যে সরলতা ছিল, আমার মধ্যে সৎ একটা ভাব ছিল এবং সেই সাথে আমি বেশ ভালো মানুষ সেটা দাদু বিশ্বাস করেন। আমি কতটুকু ভালো মানুষ সেটা আমি জানি না, কিন্তু দাদুর বিশ্বাস যে আমি বেশ ভালো মানুষ, যার কারণে সে তার নাতনিকে আমার সাথে বিয়ে দিয়েছেন এবং আমরা দুজন বেশ সুখী আছি। আমার বাবা মা এবং সবাইকে নিয়ে বেশ সুখী আছি। সমাজে এখন মাথা উঁচু করে বাঁচি। আমাদের বেশ খানিকটা জমি জমা হয়েছে, বাজারে ব্যবসা হয়েছে এবং সেই সাথে আমরা বেশ সুখী আছি। ছোটবেলা থেকে কিভাবে মানুষ হয়েছি সেটা তো গল্পের শুরু থেকে আপনারা সবাই জেনে এসেছেন এবং এই পরিস্থিতি এবং পরিবেশে কেমনে এসেছি সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। সেজন্য আপনাদেরকে সবসময় পরামর্শ দিব সৎ এবং নিষ্ঠাবান থাকার। এর পরবর্তীতে আমাদের সাথে কি হয়েছিল সেটা আর আমি বলতে চাচ্ছি না। আমি আমার জীবন পরিবর্তনের গল্প এবং ছোটবেলা থেকে যে কষ্ট করে মানুষ হয়েছি সেই বিষয়গুলো আপনাদেরকে বলেছি এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা মানুষ সৎ থাকলে অবশ্যই সফলতা তার পিছনে আসবে। অবশ্যই এই সফলতাগুলো আমার প্রাপ্য নয়, তবুও আমি পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এখন বাবা মা এবং স্ত্রীকে নিয়ে আমি বেশ সুখেই আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে সারা জীবন সুখে থাকতে পারি।